আজ আপনারা শুনবেন লেখক শুভ্রদীপ হালদারের কলমে চোখ মেলে তাকালে। শুনতে থাকুন। কি রে দাদা, আর কতক্ষণ ঘুমাবি? দেখ কত বেলা হয়ে গেছে, এবার ওঠ। শুভ্রদীপ এক রাশ বিরক্তি নিয়ে উঠে বসে। ঘড়িতে দেখে ৮টা বেজে গেছে। আজ সে তার ছোট মামার সাথে দেখা করতে যাবে ভেবেছিল। এখনই ফ্রেশ হয়ে বেরোতে হবে তাকে। শুভ্রদীপ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে তার মামার সাথে দেখা করতে। তার মামা বলেছিল কিছু একটা দরকারি কাজ আছে। শুভ্রদীপ তার মামার দোকানে যায়। তার মামা তখন একাই ছিলেন। সে তার মামাকে বলল, কি ব্যাপার মামা, হঠাৎ আমাকে আবার এখন আসতে বললে? কোনো বিশেষ ব্যাপার আছে নাকি? আহা ভাগ্নে, এত প্রশ্ন কিসের? হ্যাঁ, তোকে আজ একটা জায়গায় নিয়ে যাব। চল, একজনের সাথে দেখা করাবো। দেখা? কার সাথে দেখা করবো আমি? তুই যেখানে একটু শান্তি পাবি। আমি জানি তোর এখন কিসের প্রয়োজন। চল এখন দেখি, চল। সৌরভ কোনো কথা না শুনে নিজের ভাগ্নেকে নিয়ে বেরিয়ে পড়েন। তবে সেটা কোথায় শুভ্রদীপের জানা নেই। সৌরভ তার গাড়ি থামান একটা বাড়ির সামনে। বাড়িটা একদম শহরের শেষ দিকে। শুভ্রদীপ এখনো বুঝে ওঠেনি এখানে আসলো কি করতে। ভেতরে চল, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই। শুভ্রদীপ কোনো কথা না বলে মামার পিছু পিছু এগিয়ে যায়। কলিং বেলটা বাজাতেই একটা বাচ্চা মেয়ে এসে দরজা খুলে দেয়। বেশ মিষ্টি দেখতে বাচ্চাটা, একটা মায়া জড়ানো আছে। তার সাথে এক ফালি চাঁদের মতো মিষ্টি হাসি ঝুলছে তার ঠোঁটে। আচ্ছা বাবু, এটা কি নয়নার বাড়ি? হ্যাঁ কাকু, তুমি কি আমার মনির কথা বলছো? নয়না তোমার মনি? হ্যাঁ। ভেতর থেকে একজন ভদ্র মহিলা এগিয়ে আসেন। শুভ্রদীপের চোখ ধরে তার ওপরে। এই মুখ তো তার চেনা। ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে বলেন, শুভ্রদীপ, তুমি? এতদিন পর। আরে কাকিমা, তুমি কেমন আছো? ভালো নেই বাবা। তুমি হয়তো জানো না, এই 5 বছর আগে অনেক কিছু বদলে গেছে। এ কি, তোমার চোখে জল? নয়না এখন কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে নিজের সংসার নিয়ে। আর তার আগে বলো, তুমি এখানে কেন? শুভ্রদীপ তার মামার দিকে তাকায়। তার মামার মুখ দেখে বোঝা যায় তিনিও কিছু জানেন না। তোমাকে সব বলবো। আচ্ছা, আগে না তোমার সাথে একজনের দেখা করাই। সন্ধ্যা দেবী ঘরের ভিতরে চলে যান। শুভ্রদীপ আর তার মামা সোফাতে গিয়ে বসে। বাচ্চা মেয়েটা শুভ্রদীপের কোলে এসে বসে। তুমি চকলেট এনেছো আমার জন্য? আজ আনিনি, তবে প্রমিস করলাম পরের দিন নিয়ে আসবো। তবে তোমার নামটা তো এখনো বললে না আমাদের। মেয়েটি একটু হেসে বলে, আমার নাম পাখি। তোমার নাম? আমার নাম আমার নাম শুভ্রদীপ। তুমি কি যাবে আমার সাথে আমার বাড়ি? যেতে পারি, তবে আমার মাকে আগে বলতে হবে, না হলে মা চিন্তা করবে। তোমার মাকে? শুভ্রদীপ দেখে রান্নাঘরে একজন মহিলা কাজ করছেন। বাচ্চাটি তার কাছে গিয়ে বসে। মহিলাটি তাদের চা করে দিয়ে যান। এই যে আমার মা। শুভ্রদীপ এবার বুঝতে পারে সে তো এতক্ষণ অন্য কিছু ভাবছিল। শুভ্রদীপ তার মামার দিকে ঘুরে বসে। এইবার বলো তো, তুমি এখানে কেন আনলে? মানে? তাদের কথার মাঝে সন্ধ্যা দেবী একটি মেয়েকে ওনার কাছে নিয়ে আসেন। শুভ্রদীপ তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। কাকে দেখছে সে? তার আরো একটা চেনা মুখ। নয়না, তুমি? শুভ্রদীপ হতভম্ব হয়ে যায়। এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে কিছু পুরনো স্মৃতি। শুভ্রদীপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। নয়না একবার তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেয়। আমার সাথে এসো। শুভ্রদীপ কোনো কথা না বলে এগিয়ে যায় তার সাথে। দোতলার একটা ঘরে তারা গিয়ে বসে। নয়না আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দেয়। শুভ্রদীপ দেখে বিছানায় একটা বাচ্চা শুয়ে আছে। কি মিষ্টি তার মুখখানি, অঘরে সে ঘুমোচ্ছে।
কি হলো তোমার? আর আমাকে এইভাবে একা ঘরে ডেকে নিয়ে কেন আসলে? সে শক্ত করে জড়িয়ে নেয় নিজেকে শুভ্রদীপের সাথে। সেই পুরনো অনুভূতিটা যেন আবার ফিরে পেল শুভ্রদীপ। কিছুক্ষণ সব চুপ, তখন শুধু বাইরে রিমঝিম বৃষ্টির শব্দ। এভাবে কিছুটা সময় পেরিয়ে যায়। নয়নার দু চোখ মুছে দেয় শুভ্রদীপ। তোমার এই অবস্থা কি করে? কি হয়েছে তোমার? শরীরটা একদম ভেঙে গিয়েছে। তোমার থেকে দূরে গিয়ে আমি মোটেও ভালো নই। কিভাবে বলি, কোন মুখে বা বলবো? সত্যি বলতে কি, দূরে থেকেও তোমার প্রতি আমার ভালোবাসাটা আজও কমেনি, এখনো ঠিক আগের মতোই আছে। তুমি বলো তো, এরকম অবস্থা কেন তোমার? তোমাকে আজ সবটা বলবো। এতদিন ধরে শুধুমাত্র এই দিনটার আশায় ছিলাম আমি। আমাদের সম্পর্কটা বাবা মেনে না নিয়ে একরকম জোর করে নিজের বন্ধুর ছেলের সাথে বিয়ে দেয়। শুধু তোমার কথা ভেবে আমি সব মুখ বুজে মেনে নিয়েছিলাম। তখন তোমার জীবনে সফল হওয়াটা খুব বেশি জরুরি ছিল। এরপর ভালোই ছিল সব, কিন্তু কয়েক মাস যেতেই আমি বুঝতে পারি যে রাহুল মোটেও ভালো ছেলে নয়। তার জীবনে আমি ছাড়াও বহু মেয়ে বর্তমান। আমি কোনো কথা বললেই অকথ্য অত্যাচার করতো আমার উপরে। সে আমাকে বিক্রি করে দেবার চেষ্টাও করেছিল, কিন্তু তার চোখে ফাঁকি দিয়ে আমি বেরিয়ে আসি ওই নরক থেকে। পরে জানতে পারি ওর নারী পাচার চক্রের সাথে জড়িয়ে আছে। জেলে যাবার পথে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে এনকাউন্টার হয়ে মারা যায়। বিছানায় ঘুমিয়ে থাকা বাচ্চার দিকে আঙুল দেখিয়ে নয়না বলল, ওই যে বাচ্চা মেয়েটা, ও আমার মেয়ে। এইটুকু মেয়েকে তো কিছু বলতেও পারি না। কষ্টগুলো জমে জমে পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে। আমি আর পারছি না, দম বন্ধ হয়ে আসছে। শুভ্রদীপ তার কথা শুনে কি বলবে খুঁজে পায় না। সান্ত্বনা দেবার মতন কোনো কিছুই নেই তার কাছে। নয়না জানলার সামনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির জলে তার মুখটা ভিজে যায়, ঠোঁট দুটো ভিজে যেন শ্রাবণ ধারা জ্বলছে। শুভ্রদীপ তার কাছে যায়, টেনে নেয় তার নিজের কাছে। নিজের নরম ঠোঁটের ছোঁয়াতে ভালোবাসার মৃদু পরশ এঁকে দেয় নয়নার কপালে। নয়নার শরীর মৃদু কেঁপে ওঠে একবার। শুভ্রদীপের জামার কলারটা চেপে ধরে সে দুই হাতে। সেই পুরনো অনুভূতিগুলোর আবার পুনঃসঞ্চার ঘটছে মনে হচ্ছে। সময়টা যদি এখানেই থমকে যেত, দুটো প্রাণ যদি মিশে যেত একত্রে, তাহলে খুব মন্দ ছিল না। শীতল শিহরণ খেলে যায় তাদের শরীরে। নয়না নিজেকে কিছুটা শক্ত করে। তোমার বাবা? বাবা আমাদের ছেড়ে গেছেন গত মাসেই। পুরনো বাড়িটা আমাদের ছেড়ে দিতে হয়েছিল। বাবা তো বহুদিন অসুস্থ ছিলেন, তাই চিকিৎসার খরচাপাতি, 4টে পেট চালানো নিয়ে অনেক ঋণ হয়ে যায়। তাই বাড়িটাকে আর রাখতে পারিনি। এখনো কিছুটা টাকা ঋণ আছে, জানি না কিভাবে শোধ করব। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। এখন ঠিক কিছু একটা হয়ে যাবে। যখন তোমার সাথে প্রেম করতাম তখন আমি বেকার ছিলাম, তবে এখন আমি কিছুটা হলেও নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজেকে গড়ে তুলেছি। এখন আমি বিজনেসে জয়েন করেছি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এখন আর নয়। আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই। আমি নিজের পরিচিতি চাই। শুভ্রদীপ একটা ম্লান হাসি হেসে বলে, নিশ্চয়ই, আমি এই সিদ্ধান্তে সহমত। আমি আছি তোমার পাশে। জীবনের প্রতিটা পদে আমি তোমার পাশে থাকব। একবার হারিয়েছি তোমায়, কিন্তু জীবন আমাকে আবার সুযোগ দিয়েছে তোমার নিয়ে স্বপ্ন দেখার। তুমি কি দেবে সেই সুযোগটা আমাকে? কিন্তু কোনো কিন্তু নয়, আর একটা কথাও বলবে না। আর বাকি থাকলো তোমার মেয়ে আর মা। এখন থেকে নয়, সেও আমারই মেয়ে, তোমার একার নয়। আর তোমার মা আমাদের সাথেই থাকবে, তুমি কিচ্ছু ভেবো না। তখনকার মতন শুভ্রদীপ নয়নাকের মাকে অনেক কিছু বুঝিয়ে বাড়ি ফেরে। ও তো এটা খুব ভালো করেই জানে যে নয়নার মা তার বাড়িতে থাকতে কখনোই রাজি হবে না। তবে ওনাকে একা রেখে আসাটাও শুভ্রদীপের পক্ষে সম্ভব নয়। কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টিতে রাস্তায় হাঁটু জল জমা দিয়েছে। রাস্তাঘাটে লোকজনের সমাগমনে শুভ্রদীপ ভেবেছিল বাড়ি ফিরে মা বাবাকে সবটা বলবে, কিন্তু
সেটা মোটেও সঠিক সময় ছিল না। সন্ধেবেলায় যখন গল্পের আসর জমে উঠেছে, তখন শুভ্রদীপ কথাটা সবার মাঝে রাখে। আমি তোমাদের কিছু বলতে চাই। আমি জানি না সেটা শুনে তোমাদের কি অভিপ্রায় হবে, তবে আমার এটা জানানোটা খুব জরুরি বলেই মনে হচ্ছে। বল, কি হয়েছে? কোনো সমস্যা কিছু নাকি? তেমন কিছুই না, আমি বিয়ে করব, তবে তার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। কি বলবি? তোর কি পাত্রী পছন্দ করা আছে? আমাদের তো কিছু বলিসনি। সে কি আমাদের কেউ চেনা নাকি? নয়নার সাথে আজ আমার দেখা হয়েছিল। ও অনেক কষ্টে আছে, ওর এখন আমাকে প্রয়োজন। কিন্তু যখন তোর ওকে প্রয়োজন ছিল, তখন সে কোথায় ছিল? ব্যাস, ওসব পুরনো কথা ভুলে যাওয়াটাই ভালো। ওর সবচেয়ে প্রয়োজন এখন আমাকে। তোমাদের আমি সবটা বলছি। শুভ্রদীপ যা যা বলল তা শুনে তো তার মা বাবা আকাশ থেকে পড়লেন। এসব কি বলছিস তুই? তোর মাথার ঠিক আছে তো? তুই একটা বিয়ে হওয়া মেয়েকে বিয়ে করতে চাইছিস, তাও আবার তার একটা মেয়েও আছে। সমাজ মেনে নেবে কখনো? শুভ্রদীপের মেজাজ হারিয়ে যায়। রাখো তো তোমাদের সমাজ। এই দিয়েছে সমাজ, ওই দিয়েছে, কি দিয়েছে এই সমাজ আমাদের? প্রতিদিন কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে। এত দুর্নীতি, এত অন্যায়ের প্রতিবাদ কখনো করেছে এই সমাজ? আমরা শুধু সমাজের দোহাই দিয়ে নিজেদের খুশিগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছি দিন দিন। আমি এই সমাজের তোয়াক্কা করি না। কিন্তু আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। কালকেই পুরোহিত মশাইকে ডেকে একটা ভালো দিন দেখবে। আমি একবার নয়নাকে হারিয়েছি, কিন্তু জীবন আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। যাই হোক, আমি এখন ঘুমোতে যাচ্ছি, কাল কথা হবে। না খেয়ে চলে যাবি? হ্যাঁ, আজ আর খিদে নেই। গুড নাইট। শুভ্রদীপ বিছানায় একবার এপাশ একবার ওপাশ করে, কিন্তু ঘুম তার কিছুতেই আসছে না। কি জ্বালা! সে ফোনটা নিয়ে দেখলো প্রায় রাত 1টা। না, এখন নয়নাকে ফোন করে বিরক্ত করার কোনো মানেই হয় না। তার মাথার কাছে থাকা খোলা জানলা দিয়ে শীতল বাতাস যেন ছুটে এসে ঠাঁই নিচ্ছে তার এই অন্ধকার ঘরে। মাঝে মাঝে আকাশ জুড়ে বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টি। শুভ্রদীপের মনে পড়ে যায় নয়নার সাথে তার প্রথম দেখার দিনটা। না, তাদের গল্পটা রোমিও জুলিয়েট বা লায়লা মজনুর মতন নয়। তাদের প্রেমও আর 5টা সাধারণ প্রেমের মতন, কিন্তু সেই অনুভূতি হচ্ছে ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের। সেদিন নয়না পাড়ার ক্লাবে অঞ্জলি দিতে এসেছিল। সরস্বতী পুজোর সকাল, সেই দিনটাও ছিল মেঘলা। শুভ্রদীপ দেখেছিল নয়না দুটো পায়ে আধ ভেজা চলে এসেছিল। সে হাঁপাতে হাঁপাতে ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই, অঞ্জলি কি হয়ে গেছে? আমার আসতে বড্ড দেরি হয়ে গেল। না মা, তোমার মোটেও দেরি হয়নি। এই তো এবার অঞ্জলি শুরু হবে। শুভ্রদীপ সেদিন শুধু তাকে 2 চোখ ভরে দেখেছিল। কি মায়াবী ওই 2 চোখ, মনের মধ্যে ঝড় তুলে দেয়। তারপরে আর কি, নয়নার বাবা একদিন শুভ্রদীপের বাড়ি গিয়ে তাকে প্রস্তাব দেন নয়নাকে পড়ানোর জন্য। ব্যাস, কেল্লা ফতে। এভাবেই পড়াতে শুরু করা, 1-2 কথা, তারপর বন্ধুত্ব, আর সেখান থেকে এই সম্পর্ক পরিণত হলো প্রেমে। কিন্তু তারপরে শুভ্রদীপ হারিয়ে ফেলল তার নয়নাকে। এখন সে আবার তাকে ফিরে পেয়েছে। আজ আর হারাতে দেবে না শুভ্রদীপ তাকে। এসব কথা ভাবতে ভাবতে শুভ্রদীপের কখন জানি চোখ দুটো এঁটে যায়। আর সকালটা ঠিক আগের দিনের মতন নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছুদিন এভাবেই নিম্নচাপ থাকবে, বৃষ্টি সাথে ঝড়ের বেগও থাকবে। মায়া চা নিয়ে যায় শুভ্রদীপের ঘরে। তাকে ঘুম থেকে তুলে মায়া বলল, কি রে দাদা, তুই কি ভুলে গেছিস? আজ বৌদিকে আনতে যাবি বলেছিলিস। এখনো তো ঘুমাচ্ছিস, তুই যাবিটা কখন শুনি? শুভ্রদীপ তাড়াতাড়ি উঠে বসে, চোখ দুটো কচলে সে বলে, সত্যি তো অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে এখনই বেরোতে হবে। মায়া তাকে থামিয়ে বলে, থাক, তোকে আর যেতে হবে না। কেন যাবো না কেন? বাবা মা অনেক আগেই গেছে বৌদিকে আনতে। তুই আর বেশি না ভেবে ফ্রেশ হয়ে নিচে আয়। শুভ্রদীপ মনে মনে ভাবে, তার বাবা মা তো গতকালই নয়নাকে মানতে চাইছিলেন না, তবে আজ কি হলো কিছুই তার মাথায় আসে না।
চা খেয়ে সে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর শুভ্রদীপ নিচে আসে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে চমকে যায়। আরে, নয়না আর তার মা! শুভ্রদীপ কৌতূহলী হয়ে বলল, সে কি, তুমি কখন এলে? আমি তো এক্ষুনি তোমাকেই আনতে যাচ্ছিলাম। শুভ্রদীপের মা তার কাঁধে হাত রাখেন। কি রে খোকা, তুই কি করে ভাবলি তোর বাবা মা এতটা খারাপ? তুই যেটায় খুশি আমরাও তাতেই খুশি। অতনুবাবু ছেলেকে বলেন, সকাল সকাল আমরাই বেরিয়ে পড়েছিলাম নয়নাকে আনতে। তোকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই কালকে রাতে আর কিছু বলিনি। শুভ্রদীপের চোখের কোণে জল চিকচিক করছে। বোকা ছেলে একটা। কান্নাকাটির কি এমন হলো, হ্যাঁ? শুভ্রদীপ তার মাকে জড়িয়ে ধরে। সত্যি বলতে কি, আমি না মাঝে মাঝে বুঝতেই পারি না তোমাদের। এই যেন এক অদৃশ্য ভালোবাসা। ঠিক আছে, অনেক কান্নাকাটি হয়েছে। দেখ, মেয়েটা কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর তুই এখানে বাচ্চাদের মতো কান্নাকাটি করছিস। যা, ওকে ঘরে ডেকে নিয়ে যা। জল খাবার হলে আমি ডেকে নেবো তোদেরকে। আমরা দুই বেয়ান মিলে এখন আড্ডা দেবো। শুভ্রদীপ নয়নার থেকে বাচ্চাটি নিয়ে তাকে নিজের সাথে উপরে নিয়ে যায়। নয়নার মেয়েকে বিছানায় শুয়ে দেয়। তার মেয়েটি খুব শান্ত হয়েছে, একদম মায়ের প্রতিচ্ছবি যেন। শুভ্রদীপ মেয়ের কপালে আলতো করে চুম্বন করে। নয়নার হাতে হাত রেখে শুভ্রদীপ তাকে বলে, মেয়ে আজ থেকে শুধুমাত্র তোমার একার নয়, আমারও। এই যে তুমি আমার হাতে হাত রেখেছ, আর কোনো কষ্ট আমি তোমাকে পেতে দেব না, আর কোনো দূরত্ব থাকবে না আমাদের মাঝে। নয়না তখনও চোখ নামিয়ে রেখেছে। এত শোক কি সইবে আমার পোড়া কপালে? আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। তার ঠোঁটে আঙুল রাখে শুভ্রদীপ। খুব পাকা পাকা কথা বলছো। আমি জানি আমি যেটা করছি সেটা মোটেও ভুল নয়। নয়নার শান্ত নিষ্পলক দৃষ্টি এসে থামে শুভ্রদীপের চোখে। ভালো করে চোখ মেলে দেখো আমার চোখে। শুভ্রদীপ কয়েক মিনিট চুপচাপ সেই দৃষ্টিতে নিজেরটা আবিষ্ট করে রাখে। তারপর বলে ওঠে, ধুলোরা কি মাটির কেউ হয়? কি স্নিগ্ধ এই দৃষ্টি, ধীরে ধীরে কর্চিক হয়। আমিও দেখি, থেকে যায় আড়ালে, নিজেকে ফিরে পায় তুমি চোখ মেলে তাকালে। নয়নার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা যায়। এরপর এরপর বাকি জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দেব। তবে আগে বিয়েটা করতে হবে। এখনো তো তোমার স্বামীর অধিকার আমি পাইনি, তাই না? সম্পর্কের নামটা সবসময় না হলেও সম্পর্ক গাঢ় হয়। মায়া তাদের কথার মাঝে এসে বলে, সরি, আমি বোধহয় ভুল টাইমে এসে পড়েছি। আসলে মা খেতে ডাকতে বললো, তাই আর কি। আরে না না, তেমন কিছু না, তুমি এসো না। চল এখন খেয়ে আসি, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। বিকেলের দিকে মায়া সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বৃষ্টি কিন্তু অবিরাম ঝড়ে চলছে, কখনো জোরে কখনো আস্তে। মায়া স্কুটিটা পার্ক করে একটা ক্যাফের সামনে গিয়ে, ব্লু উইংস ক্যাফে, বহু পরিচিত একটি ক্যাফে এটি শহরে। মায়া নির্দিষ্ট টেবিলে গিয়ে বসে। সেখানে তার জন্য আগের থেকে একজন ওয়েট করছিল। মায়াকে দেখে সেই ব্যক্তি বলল, তোমার জন্য অনেকটা সময় অপেক্ষা করছি, ভাবলাম তুমি হয়তো আসবে না। যাকে একটা খুশির খবর আছে, আমাদের জীবনটা এবার পাল্টে যাবে। আর আমাদের এভাবে লুকিয়ে দেখা করতে হবে না। নতুন জীবনটা এবার শুরু করব আমরা। তাহলে কি তুমি? হ্যাঁ মায়া, চাকরিটা আমি পেয়ে গেছি। তোমার মা আর বাবাকে যে মুখে কথা দিয়েছি, আদৌ সেই মুখ নিয়েই যাবো তাদের সামনে, তোমার হাত চাইতে। একটা বেকার যুবকের পক্ষে এটা এক স্বপ্ন, যে স্বপ্ন রাতের ঘুম কেড়ে নেয়। নিজের প্রেমিকা আর কেরিয়ার দুই দিক সামলে চলা সব থেকে কঠিন এই কাজ। মায়া কিন্তু কোনোদিন ভেঙে পড়েনি। সে সব সময় নীলের পাশে ছিল, আছে আর থাকবে। শুভ্রদীপ একটা জরুরি কাজ সারতে বাড়ি থেকে বেরিয়েছিল। ফিরতে একটু দেরি হয়।
ফিরতি পথে রাস্তার ডান দিকে পড়ে ব্লু উইংস ক্যাফে। তার সামনে দিয়ে যাবার সময় শুভ্রদীপের চোখ পড়ে মায়া একটা ছেলের সাথে। না, সে ভুল দেখছে না। শুভ্রদীপ ভেবেছিল যাবে ওর কাছে, কিন্তু না, সে বাড়ি ফিরলে কথা হবে। মায়া বাড়ি ফেরে শুভ্রদীপের কিছুক্ষণ পরে। বাইরের সোফাতে বসেছিল শুভ্রদীপ। শুভ্রদীপ তাকে দেখে জিজ্ঞাসা করলো, কে এই ছেলেটা? মায়া থতমত খেয়ে বলে, আসলে মানে ওই আর কি। কতদিন ধরে চলছে এসব? মায়া মুখ নিচু করে বলল, 1 বছর। ততক্ষণে বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত। পাপিয়া দেবী বলেন, খুব ভালো ছেলে ও, এখনকার ছেলেদের মতো নয়, একদমই নয়। শুভ্রদীপ আর চোখে দেখে। সবাই ব্যাপারটা জানো, কিন্তু আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলে না, তাই না? ঠিক আছে, বড় হয়েছিস, যা ভালো বুঝবি কর। শুভ্রদীপ ঘরে চলে যায়। নয়না ওর পিছনে যায়। শুভ্রদীপ ঘরে গিয়ে দেখে মেয়ে একা খেলছে শুয়ে শুয়ে। মেয়ের পাশে গিয়ে বসে শুভ্রদীপ, একটা আঙুল বাড়িয়ে দেয় তার দিকে। মেয়েটি ছোট্ট ছোট্ট 2 হাত দিয়ে আঙুলটি চেপে ধরে, মুখে তার ফুটফুটে হাসি। নয়না ঘরে এসে বিছানার অপর দিকে বসে। কি গো, তুমি এভাবে চলে এলে যে? মায়া তো ভুল কিছু করেনি। হ্যাঁ হ্যাঁ, সব ভুল তো আমি করি। ওরা সবাই জানতো, তাও আমাকে কিছু জানায়নি। আমি কি বারণ করতাম? ঠিক আছে, শান্ত হও। ঘরের সামনে পাপিয়া দেবী এসে বলেন, আসবো? এসো এসো, কিছু বলবে? তুই রাগ করিস না, আসলে ছেলেটা তখন বেকার ছিল। তুই কি মনে করবি তাই আমি কিছু বলিনি, কিন্তু ও আমাদের কথা দিয়েছিল নিজের পায়ে দাঁড়ালে তারপর মেয়ের হাত চাইবে। আজও চাকরি পেয়েছে, কালোর বাবা মা আসবেন কথা বলতে। তুই বল, কোনো দাদা কি তার বোনকে একজন বেকার ছেলের হাতে তুলে দেবে? শুভ্রদীপের রাগটা ধীরে ধীরে কমে যায়। বেশ, যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। রাতে কিছুতেই ঘুম আসতে চাইছে না শুভ্রদীপের। সে নয়নার দিকে ঘোরে। তাদের দুজনের মাঝে মেয়ে, সে দিব্যি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। শুভ্রদীপ নয়নার মুখে পড়া চুলগুলো সরিয়ে দেয়। খোলা জানলা দিয়ে শীতল স্রোত তাদের শরীরে ধাক্কা দিতেই কেঁপে ওঠে তার। নয়নার চোখটা খুলে যায়। সে ঘুম জড়ানো গলায় বলে, কি হলো, ঘুম আসছে না? শুভ্রদীপ তার কাছে একটু ঝুঁকে বলে, আচ্ছা, আজ রাতটা গল্প করে কাটালে কেমন হয়? একদমই বাজে। কেন? তাছাড়া ওয়েদারটা দেখো, কত রোমান্টিক। থাক, আর রোমান্টিক হতে হবে না, ঘুমিয়ে পড়ো। নয়না তার চুলগুলো ঘেঁটে দেয়। একটা দুটো কথা বলতে বলতে হঠাৎ দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল সকাল অতনুবাবু বাজার করে এনেছেন। আজ বাড়িতে আত্মীয়রা আসবে বলে কথা। যথারীতি নীল ও তার বাবা মা এসে পাকা কথা বলে যান। বিয়ের সব কিছু ঠিক হয়ে যায়। সপ্তাহখানেক পর একটি ভালো দিন রয়েছে। সবটা ঠিকঠাক, 2 বাড়ির কোনো আপত্তি নেই। এখন শুধু বিয়ে হলেই ঝামেলা মিটে যাবে। শুভ্রদীপ আর নয়নাও খুশি। শুভ্রদীপ নয়নাকে যেন এক নতুন জীবন দিয়েছে, বেঁচে থাকার মানে বুঝিয়েছে। নয়নার মা এখানেই আছেন, শুভ্রদীপের বাড়িতে। শুভ্রদীপের বাবা মা ওনাকে বেশ যত্নে রেখেছেন। বাড়িতে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। হাতে গোনা কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। এই কদিন নীলের সাথে খুব একটা কথা হচ্ছে না মায়া। নীল মাত্র 15 দিনের ছুটি নিয়েছে, তারপর জয়েন করবে একবার। নয়না আর শুভ্রদীপ সব নিজের হাতে গুছিয়ে নিয়েছে। অনেক বড় দায়িত্ব তাদের কাছে। বিয়ের দিনটা নিমেষে চলে এলো, কিন্তু না, বিয়েটা হলো না। বিয়ের দিন সকালেও মায়ার সাথে নীলের কথা হয়েছে, কিন্তু নীল তখন ঠিক স্বাভাবিক ছিল না। মায়া জিজ্ঞেস করলে কিচ্ছু বলেনি সে। খবরের চ্যানেলগুলিতে বিকেল থেকে সম্প্রচার শুরু হয়ে গেছে। একটি মেয়ের রেপ কেসে যুক্ত নীল চক্রবর্তী। পুলিশ তার কোনো খোঁজ পায়নি এখন। মায়ার মাথায় যেন বজ্রাঘাত। সবটা শেষ। এখন সে তার পরিবারকে কিভাবে মুখ দেখাবে সমাজকে?
এই আঘাত সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে নেয় মায়া। ভাগ্যে শুভ্রদীপ ঠিক সময় তাকে হাসপাতালে নিয়ে যায়, না হলেও শেষ হয়ে যেত। শুভ্রদীপের মা বাবা কথা বলার মতো অবস্থায় নেই। নীলের বাড়ির সবাই এসেছে হাসপাতালে। ওরা জানে নীল এমন নয়, নীল কোনো দিনও এমন করতে পারে না। এ কোনো চক্রান্ত, কেউ এর পিছনে ঠিক লুকিয়ে আছে। শুভ্রদীপ আর নয়না হাসপাতালে রাত্রে থাকবে, বাকি তাদের পাঠিয়ে দিয়েছে। সবাই এখানে থাকলে আরো কষ্ট, আরো দুশ্চিন্তা হবে। হাসপাতাল ফাঁকা হয়ে এসেছে। রাত তখন প্রায় 12। শুভ্রদীপ আর নয়না ঘুমিয়ে পড়েছে রুমের বাইরে, মায়া বেডে শুয়ে। শরীরটা একদিনে তার ভেঙে গিয়েছে বড্ড। তার মাথার দিকে একটা জানলা রয়েছে, একজন লম্বা চওড়া ব্যক্তি আরাম করে বেরোতে ঢুকতে পারবে তা দিয়ে। একটা কালো মূর্তি কখন যেন সেই জানলা দিয়ে ঢুকে আসে। মায়া ঘুমিয়ে আছে তখন। ছায়ামূর্তি মায়ার সামনে গিয়ে তার মুখের উপর ঝুঁকে তার কানে কানে বলে, মায়া, মায়া শুনতে পাচ্ছ? ওঠো ওঠো, দেখো আমি নীল। মায়া ধীরে ধীরে চোখ খুলে। প্রথম চোখে ঝাপসা দেখলেও পরে তাকিয়ে দেখে এক অজ্ঞাত ব্যক্তি তার সামনে। চিৎকার করে যাচ্ছিল সে, ওই ব্যক্তিটি তার মুখ বন্ধ করে দেয়। চুপ 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 চুপ, আমি নীল, তোমার নীল। তুমি এখানে কিভাবে? জানো কতবার ফোন করেছি তোমাকে, কোথায় ছিলে তুমি? আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। আমি ওই মেয়েটাকে। আমি জানি তুমি কিছু করোনি। তারপর কিছুক্ষণ তারা নিশ্চুপ হয়ে বসে থাকে সেখানে। একটা সুইচ ফোন দিয়ে যায় নীল। যাবার সময় বলে এই ফোন মাঝে মাঝে কল করবে সে। মায়া যেন ফোনটি সবসময় নিজের কাছে রেখে দেয়, কেউ যেন এই ফোনের কথা জানতে না পারে। নীল ওই জানলা দিয়ে চুপি সারে নিচে নেমে যায়। মায়া এক দৃষ্টির ফোনের দিকে তাকিয়ে থাকে। তারপর প্রায় 3 দিন কেটে গেছে। মায়া বাড়ি ফিরে এসেছে। সে লগ্ন ভ্রষ্টা হয়েছে। সমাজের লোককে এত সহজে তা মানবে? নানা কথা তাদের নিয়ে হবে, কিন্তু শুভ্রদীপ বা তার বাড়ির কেউ তা গায়ে মাখে না। মায়াকে এর মধ্যে মাত্র 2 বার ফোন করেছিল নীল। সে কোথায় কি আছে করছে তা জানে না মায়া। পুলিশ সকালে মায়াদের বাড়ি এসেছিল প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু তেমন কিছুই জানতে পারেনি। তবে এখনও তার খোঁজ চলছে। টিভিতে এখন হেডলাইন হয়ে গেছে নীল চক্রবর্তীর ঘটনাটা। এতক্ষণ খবরটা শুনছিলেন গুরু। টিভিটা বন্ধ করে ছুঁড়ে ফেলে দিলেন রিমোটটি। তারপর একটা কল করে বললেন, বস, ও আমাদের হাতের মুঠোয় বন্দি। ঠিক রাত 9টায় পুরনো ডেরায় আসবেন। গুরু ফোন কেটে দেয়। তার চোখে আগুন জ্বলে ওঠে, ঠোঁটে কুটিল হাসি খেলা করছে। রাজু একটা অন্ধকার ঘরে চেয়ারে বসিয়ে রেখেছে নীলকে, বেঁধে রেখেছে তার হাত পা। তুই বলবি না, তোর বাবা বলবে। তারপর সে দরজা বন্ধ করে চলে যায়। শুভ্রদীপের মন আজ বড়ই উতলা। নয়না এসে তার দুটো হাত ধরে বলে, আর কোনো চিন্তা নেই, আমরা খুঁজে পেয়ে গেছি নীলকে। তুমি বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। ছেলেটা পুরোপুরি নির্দোষ। তুমি এত কিছু কিভাবে? সকালে আমি আর মায়া বেরিয়েছিলাম। গতকাল রাতে আমার এক পুরনো বন্ধু মিতালি আমাকে কল করেছিল। সে একজনের নাম বলল গুরু। এই শহরের একজন ত্রাস। বহুদিন ধরে ওকে পুলিশ খুঁজছে। তার সঙ্গে নীলের কি সম্পর্ক? ওর একটা গ্যাং আছে। ও বেছে বেছে অল্প বয়সী মেয়েদের মডেল বানানোর জন্য টোপ দেয়, আর সেই সব মেয়েরাও নাম পরিচিতির জন্য তাদের ফাঁদে পা দেয়। ওই মেয়েদের বিদেশে পাচার করে দেয় প্রচুর অর্থের বিনিময়ে। তারপর তাদের পরিণতি হয় ভয়ঙ্কর। মিতালির ফোন ঢুকছে নয়নার ফোনে। কল রিসিভ করে নয়না বলল, তারপর কেটে গেছে প্রায় 8 ঘন্টা। রাত ঠিক 9টা। পুলিশ ফোর্স লোকেশন ঘিরে ফেলেছে।
গুরু যে এসে হাজির তা তার গাড়ি দেখেই বোঝা যাচ্ছে। মিতালি ধীর পায়ে বন্দুক নিয়ে গিয়ে যায়। হঠাৎ একটা গুলি চলার শব্দ। মিতালি ছুটে যায়, কিন্তু ততক্ষণে ভিতরে যাওয়া হবার হয়ে গেছে। কিন্তু এ কি? মিতালি দেখে নীল ঠিক গুরুর হাত লক্ষ্য করে গুলি চালিয়েছে। গুরু মাটিতে লুটিয়ে পড়ে আছে। এখানে আর কোনো লোক নেই। গুলি উঠে দাঁড়ানোর পূর্বেই মিতালি তার কপালে পিস্তল ধরে। গুরু হাসতে থাকে। মিতালি কিছু বোঝার আগেই তার হাত থেকে পিস্তল ছো মেরে নিয়ে নিজের বুকে গুলি চালায়। সব শেষ কিছু মুহূর্তে। শুভ্রদীপ আর নয়না ছুটে আসে সেখানে। গুরুর মুখটা দেখে নয়না চমকে দূরে সরে যায়। তার মুখ থেকে একটা শব্দ বের হয় শুধু। জ্ঞান হারায় সে। দ্রুত তাকে নিয়ে হাসপাতাল ছোটে শুভ্রদীপ। প্রায় ঘন্টা খানেক। তারপর জ্ঞান ফেরে নয়নার। তবে সে এখনো ঠিক মেনে নিতে পারছে না তার বাবা কি করে। শুভ্রদীপ কিছুক্ষণ হাসপাতালে কাটিয়ে বাড়ির লোককে ডেকে সেখানে মিতালির সাথে কথা বলতে বের হয়। রাত 12টা। মিতালির ফোনটা বেজে ওঠে শব্দ তুলে। অপর প্রান্তের ব্যক্তির কথা শুনে মিতালি কানে ফোন ধরে দাঁড়িয়ে থাকে। তারপর ফোনটা কেটে দিয়ে বলে, পরদিন সকালে প্রত্যেকটা নিউজ চ্যানেলে হেডলাইন হয়ে যায় এই খবরটি। এই নারী পাচার কাণ্ডে যুক্ত সকলকে ধরতে সমর্থ হয়েছে পুলিশ। দীর্ঘ 5 বছর ধরে তারা কার্যত এই কাজ পুলিশের চোখের আড়ালে করে চলেছে। নয়নাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় শুভ্রদীপ। তাকে বাড়িতে রেখে আবার বেরিয়ে পড়ে। মিতালিকে রাস্তা থেকে তুলে তারা চলে যায় অলোকেশ ওরফে গুরুকে দেখতে। গুরু বেডে শুয়েছিল। তখন শুভ্রদীপ আর মিতালি রুমে প্রবেশ করে। দুটো চেয়ার টেনে তারা পাশে বসে। অলোকেশ কিছু বলে না। শুভ্রদীপ জিজ্ঞেস করে, অলোকেশের চোখ ভিজে আসে। বলুন, আপনি কি বলবেন বলুন। বছর 5 আগে একদিন আমাকে অফিস থেকে বাদ দেওয়া, শুধুমাত্র অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। তারপর অনেক ঘুরেছি, কিন্তু কেউ কাজ দেয়নি। কুকুরের মতো দূর করে দিয়েছে। বাড়িতে অশান্তি নিত্য দিন, বউয়ের কাছে সম্মান নেই। তারপর আমি দেখলাম না, আমি একা নই। পৃথিবীর প্রতিটা পুরুষ এই একইভাবে প্রতিদিনের সমাজের লাথি খেয়ে বেঁচে থাকে। তারপর আমার বন্ধু রাজ তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলাম। সে আমার পার্টনার ছিল নারী পাচারের, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করল। একদিন সেও মারা পড়ল। কিন্তু এই গুরু তখন হয়ে উঠেছে ত্রাস। সবাই কাঁপত এক নামে। সব দেখছে, কিন্তু ওই সুরের বাচ্চা নীল সব বুঝতে পারল। ও আমার পার্টনার সেজে আমার ক্ষতি করতে চেয়েছে। মালটা যে আন্ডার কভার এজেন্ট সেটা বুঝতে পারিনি। পারলে অনেকদিন আগে শেষ করে দিতাম। বাকিটা না হয় কোর্টেই শুনবো। বাইরে থেকে 4 জন কনস্টেবল এসে গুরুকে পাকড়াও করে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যায়। তার মুখটা ফ্যাকাশে, কোনো রকম অভিপ্রায় নেই। অনেক ধন্যবাদ তোমাকে। একদিন সময় পেলে রাতে ডিনারটা আমার বাড়িতে হবে। নিশ্চয়ই। এরপর কেটে গেল বেশ অনেকগুলো মাস। যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে। নীল আর মায়া এখন দিল্লিতে শিফট করেছে। এদিকে শুভ্রদীপ আর নয়নাও সুখে সংসার করছে। কিছুদিন আগে তার একটা খবর পেয়েছিল, গুরু নাকি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে জেলে। নয়নার অবশ্য সে খবরে কোনো রকম প্রতিক্রিয়া হয়নি।
গল্পটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।